আজ আপনাদের সাথে এমন একটি সত্য ঘটনা সম্পর্কে জানাবো যেটা শুনে আপনাদের মনে হবে যে ভালোবাসায় আপনার উল্টো দিকের মানুষটাকে কি বিশ্বাস করা যায়। যাকে আপনি মন প্রাণ উজাড় করে ভালোবাসছেন সেও কি আপনাকে ততটুকুই ভালোবাসে যতটা আপনি তাকে ভালোবাসেন বা তাকে নিয়ে স্বপ্ন দেখেন। এই অগাধ ভালোবাসাও কোনো কোনো সময়ে আপনার জীবনে ভয়ঙ্কর বিপদ ডেকে আনতে পারে। তেমনই একটি ঘটনা আজ আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আসসালামু আলাইকুম, আমি নীল, আর আপনি দেখছেন আমাদের চ্যানেলের আরও একটি নতুন ভিডিও। তো আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর বেল আইকনটিতে একটি প্রেস করে আমাদের সাথেই থাকুন। তো চলুন ঘটনাটি শুরু করা যাক। কেরালায় কুমারী ইন্দু নামের একটা মেয়ে ছিল, যার কিছুদিনের মধ্যেই বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু বিয়ের কিছুদিন আগেই সে গায়েব হয়ে যায়। আর তারপরে ট্রেনে ইন্দুর সাথে এমন একটি ভয়ানক ঘটনা ঘটে যেটা শুনলে আপনার হৃদয় কেঁপে উঠবে। এই ঘটনা শুরু হয় কেরালার ত্রিভান্তপুরম থেকে, যেখানে এনআইটিসি ইনস্টিটিউটে 2012 সালে 25 বছর বয়সী একটা মেয়ে পড়তে আসে, যার নাম ছিল কুমারী ইন্দু। সে দেখতে ছিল খুবই সুন্দর এবং পড়াশোনাতেও খুব ভালো ছিল। যেহেতু ইন্দু কলেজের নতুন স্টুডেন্ট ছিল, তাই তার তেমন কোনো বন্ধুবান্ধব ছিল না। সে ক্লাস এবং তার পড়াশোনায় ব্যস্ত থাকত। এর মধ্যেই ওই ইনস্টিটিউটে একটি ছেলের সাথে ইন্দুর পরিচয় হয়। ছেলেটির নাম ছিল সুভাষ। সুভাষ ওই ইনস্টিটিউটে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে চাকরি করত, যে ইন্দুর থেকে মাত্র কয়েক বছরের বড় ছিল। এরপর পড়াশোনার ক্ষেত্রে বিভিন্ন প্রজেক্ট কমপ্লিট করতে ইন্দু প্রায়ই সুভাষের সাথে দেখা করত এবং সুভাষও এই ব্যাপারে ইন্দুকে খুবই সাহায্য করত। ধীরে ধীরে তাদের এই পরিচয় খুব ভালো বন্ধুতে পরিণত হয়ে যায়। তারা দুজন দুজনার খুব ভালো ফ্রেন্ড হয়ে যায়। ইনস্টিটিউটে তারা দুজন সব সময় একসাথে ঘুরত এবং দুজন দুজনার সাথে সব কথা শেয়ার করত। দুজনের একসাথে ঘোরাঘুরি, সব সময় কথা বলা, এসবের মধ্যেই অজান্তে দুজন দুজনকে ভালোবাসতে শুরু করে। তাদের দুজনের মধ্যে গভীর ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু তারা কেউই জানতো না তাদের দুজনের এই ভালোবাসার শেষটা কতটা ভয়ানক হবে। সুভাষ ইন্দুকে এতটাই ভালোবাসতো যে সে কোনোভাবেই ইন্দুকে হারাতে চাইতো না। তো একদিন তারা দুজন যখন একসাথে ঘুরছিল, তখন সুভাষ ইন্দুকে বিয়ের জন্য প্রপোজ করে বসে। ইন্দু যেহেতু সুভাষকে ভালোবাসতো, তাই ইন্দু সুভাষের এই প্রপোজাল মেনে নেয়। ইন্দু সুভাষকে বিয়ের জন্য হ্যাঁ বলে দেয়। সুভাষ এতে অনেক বেশি খুশি হয়ে যায়। তারপর কিছুদিন পর 24শে এপ্রিল 2012 সালে সুভাষ ত্রিভান্তপুরম থেকে কোজিকোড পর্যন্ত ট্রেনে 2টি টিকিট বুক করে রাখে, কারণ কোজিকোড গিয়ে সুভাষ ইন্দুকে বিয়ে করতে চেয়েছিল। সেখানে আগে থেকেই সুভাষ সবকিছু ঠিক করে রেখেছিল, বিয়ের জন্য বুকিংও করে রেখেছিল। শুধু তাই নয়, বিয়ের পর হানিমুনের জন্য কোজিকোড থেকে সিকিমের টিকিটও বুক করে রেখেছিল সুভাষ। কিন্তু এসবের কিছুই জানতো না ইন্দু। সুভাষ ইন্দুর থেকে এই সব কিছু সিক্রেট রেখেছিল, কারণ সুভাষ ইন্দুকে খুব বড় একটা সারপ্রাইজ দিতে চেয়েছিল। সুভাষ ইন্দুকে শুধু বলেছিল, আমরা দুজন কোজিকোড বেড়াতে যাচ্ছি। যেহেতু এর আগেও ইন্দু সুভাষের সাথে বিভিন্ন জায়গায় ঘুরতে গিয়েছিল, তাই ইন্দু এবারও খুব সহজে সুভাষের সাথে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। কিন্তু তখনই এমন একটি ঘটনা ঘটে যেটার কল্পনা সুভাষ কখনো করেনি, যার জন্য সুভাষ মোটেও প্রস্তুত ছিল না। 24শে এপ্রিল 2012 সালে যেদিন সুভাষ ট্রেনের টিকিট বুক করে, সেদিন সন্ধ্যার সময় হঠাৎ ইন্দুর বাবা মা সুভাষের বাড়িতে আসে। তারা সুভাষের ব্যাপারে খুব ভালোভাবে জানতো যে সুভাষ ইন্দুর বেস্ট ফ্রেন্ড। ইন্দুর বাবা মায়ের হঠাৎ এমন আসা সুভাষের কাছে কিছুটা আজব লাগে, কিন্তু তারপরও সুভাষ খুব ভালোভাবে তাদেরকে ওয়েলকাম জানায়, তাদেরকে খুব ভালোভাবে খাতির যত্ন করে। এরপর ইন্দুর বাবা মা সুভাষের সাথে গল্প করতে শুরু করে। গল্পের এক পর্যায়ে ইন্দুর বাবা মা বলে তারা ইন্দুর বিয়ের দিন তারিখ ঠিক করেছে, আর ইন্দুর বিয়েতে ইন্দুর বেস্ট ফ্রেন্ড থাকবে না সেটা তো সম্ভব না। এই কথা বলে সুভাষের হাতে ইন্দুর বিয়ের কার্ড দেয় তারা। কার্ড হাতে নিয়েই সুভাষের পায়ের তলা থেকে যেন মাটি সরে যায়। সুভাষ কি বলবে ভেবে পায় না। তারপর ইন্দুর বাবা আরও এমন একটি কথা বলে যেটা শুনে সুভাষ আরও অবাক হয়ে যায়। ইন্দুর বাবা বলে এই বিয়ে ইন্দুর ইচ্ছাতেই হচ্ছে। এই বিয়ের ব্যাপারে তারা ইন্দুর সাথে কথা বলেছে। ইন্দু এই বিয়েতে রাজি আছে। সুভাষ অবাক হয়ে চিন্তা করে যে এটা কিভাবে সম্ভব।
সুভাষ আরও বিভিন্ন চিন্তায় ডুবে যায়। ইন্দুর বাবা মাও বিদায় নিয়ে সুভাষের বাড়ি থেকে বের হয়ে পড়ে। এদিকে সুভাষ ভাবছিল ইন্দু কেন তাকে এই বিয়ের ব্যাপারে কিছুই বলেনি। কোথায় সে ইন্দুর জন্য এত সারপ্রাইজের ব্যবস্থা করে রেখেছিল, বিয়ের পর হানিমুনের টিকিটও বুক করে রেখেছিল, আর কোথায় আজ ইন্দুর বিয়ের কার্ড হাতে নিয়ে সে বসে আছে। এসব চিন্তা সুভাষের ভিতরে কুড়ে কুড়ে খাচ্ছিল। সুভাষের মনের ভিতর ইন্দুর প্রতি রাগও হচ্ছিল যে বিয়ের কথা এত দূর পর্যন্ত চলে গেছে, অথচ ইন্দু সুভাষকে এই ব্যাপারে কিছুই বলেনি। কিন্তু সুভাষ আবার পরক্ষণেই চিন্তা করে ইন্দুর পরিবার তাদের কাস্টের প্রতি অনেক বিশ্বাসী। হতে পারে ইন্দু পরিবারের চাপে এই বিয়েতে রাজি হয়েছে। তাই সুভাষ মনে করে ইন্দুর সাথে এই ব্যাপারে তার আরও একবার কথা বলা দরকার। তাই সুভাষ সেই ট্রিপ ক্যান্সেল না করে ট্রিপের জন্য রেডি হয়। তারপর পরের দিন 25শে এপ্রিল 2012 সালে প্ল্যান মোতাবেক ত্রিভুবনপুরম স্টেশনে তারা দুজন এসে মিলিত হয় এবং কোজিকোড যাওয়ার ট্রেনে উঠে পড়ে। তারা দুজন তাদের সিটে বসে পড়ে এবং ট্রেন ছাড়ার পর তারা দুজন কথা বলতে শুরু করে। সুভাষ এবার তার সামনের সিটে বসে থাকা ইন্দুকে গতকাল সন্ধ্যা অর্থাৎ 24শে এপ্রিল সন্ধ্যার সময়ের ঘটনার কথা বলতে শুরু করে। সুভাষ ইন্দুকে বলে, গতকাল সন্ধ্যায় তোমার বাবা মা তোমার বিয়ের কার্ড নিয়ে আমার বাসায় এসেছিল। এই কথা শোনার সাথে সাথে ইন্দুর চেহারা ফ্যাকাশে হয়ে যায়। তারপর সুভাষ তার সমস্ত প্ল্যান সারপ্রাইজের কথা ইন্দুকে জানায়। সে ইন্দুকে বলে, আমরা বিয়ের জন্য কোজিকোড যাচ্ছি, সেখানে আমি সব কিছুর ব্যবস্থা আগে থেকেই করে রেখেছি। সুভাষ হানিমুনের টিকিটের কথাও জানায় ইন্দুকে। সুভাষ ইন্দুকে বলে, আমি তোমাকে অনেক ভালোবাসি। এইসব কথা শোনার পর ইন্দু বলে, এটা কখনোই সম্ভব না। তার পরিবার কখনোই মানবে না যে তাদের বাড়ির মেয়ের অন্য কাস্টের ছেলের সাথে বিয়ে হোক। ইন্দু আরও বলে, আমি কোনো অবস্থাতেই তোমাকে বিয়ে করতে পারবো না। আমাদের সম্পর্ক শুধুমাত্র বন্ধুত্ব আর ভালোবাসার মধ্যেই সীমাবদ্ধ। কিন্তু এসব কথা শোনার পরও সুভাষ ইন্দুকে বিয়ের জন্য জিদ করতে থাকে আর বলতে থাকে, আমি তোমাকে ছাড়া কোনোভাবেই থাকতে পারবো না। আমি তোমাকে অনেক ভালোবাসি ইন্দু। এই কথা শোনার পর ইন্দু খুব রেগে যায় এবং সুভাষের সাথে জোরে জোরে চিল্লাপাল্লা করতে শুরু করে। তাদের পাশে থাকা ট্রেনের লোকজন সবাই তাদের দিকে তাকিয়ে এই কথা কাটাকাটি দেখতে থাকে। কিন্তু ইন্দু আর সুভাষের কথা কাটাকাটি আরও বেড়ে যায়। একসময় সুভাষ ইন্দুকে বলে, সবাই আমাদের কথা শুনছে, তাই আমাদের এক সাইডে গিয়ে নিরিবিলি কথা বলা দরকার। তারপর সুভাষ আর ইন্দু তাদের সিট থেকে উঠে ট্রেনের বগির গেটের কাছে এসে দাঁড়ায়। তখন রাত 2টা বাজে, তাই ওই সময় দরজার ওইখানে কেউ ছিল না, শুধু সুভাষ আর ইন্দু। ইন্দু ঠিক দরজার কাছে গিয়ে দাঁড়ায় আর সুভাষ জাস্ট ইন্দুর সামনে দাঁড়িয়ে দুজন কথা বলতে শুরু করে। সুভাষ ইন্দুকে শেষবারের মতো আবার জিজ্ঞাসা করে যে, ইন্দু তুমি আমাকে বিয়ে করবে কিনা? কিন্তু ইন্দু বলে, আমি আমার বাবা মায়ের বিরুদ্ধে যেতে পারবো না, আর এই বিয়েতে আমিও রাজি আছি। আমার বাবা মা যে ছেলেকে আমার জন্য পছন্দ করেছে সেই ছেলেকেই আমি বিয়ে করব। এই কথা শোনার পরই সুভাষ খুবই হার্ট হয় এবং ইন্দুর প্রতি তার এত পরিমাণে রাগ উঠে যায় যে সুভাষ তখন ট্রেন থেকে ইন্দুকে ধাক্কা মেরে দেয়। রাত 2টা বাজে। ট্রেন তখন প্রয়াগ নদীর ব্রিজের উপর দিয়ে যাচ্ছিল। ইন্দু তখন ট্রেন থেকে পড়ে ব্রিজের পুলের সাথে ধাক্কা খেয়ে সোজা পানিতে পড়ে যায়। ক্ষণিকের রাগে সুভাষ এত ভয়ানক একটা কাণ্ড করে বসে। সুভাষও তখন মনে করে যে সে কি করে ফেলল। তারপর পরবর্তী স্টেশনে সুভাষ নেমে যায় এবং বাড়ি ফিরে আসে। আর এদিকে সকালে ইন্দুর বাবা যখন ইন্দুকে ফোন করে তখন ইন্দুর ফোন সুইচ অফ দেখাচ্ছিল। ইন্দুর বাবা এটা জানতো না যে গতকাল রাতে ইন্দু সুভাষের সাথে ছিল। তারপরও সুভাষ যেহেতু ইন্দুর বেস্ট ফ্রেন্ড ছিল, তাই ইন্দুর বাবা সুভাষের কাছে ফোন দিয়ে ইন্দুর ব্যাপারে জিজ্ঞাসা করে আর বলে, ইন্দুর ফোন সুইচ অফ দেখাচ্ছে, ইন্দু কোথায়? সুভাষ তখন ইন্দুর বাবাকে বলে সে জানে না ইন্দু কোথায়। সেও ইন্দুকে কল করেছিল কিন্তু ইন্দুর ফোন অফ দেখাচ্ছে। তারপর ইন্দুর পরিবারের লোকজন 2 দিন ধরে ইন্দুকে খুঁজতে থাকে এবং এর মধ্যে পুলিশেও কমপ্লেইন করে ইন্দুর বাবা। তারপর 2 দিন পর ওই নদীর পুলের কাছে একজন মজদুর বালি তুলছিল। তখন সে একটি মেয়ের লাশ দেখতে পায় যার মাথার পিছন দিক ফাটা ছিল। তারপর পুলিশে খবর দিলে পুলিশ সেখানে গিয়ে দেখে যে এটা কুমারী ইন্দুরই ডেড বডি। তারপর পুলিশ লাশের পোস্টমর্টেম করে ইন্দুর পরিবারের কাছে ডেড বডি দিয়ে দেয় এবং পুলিশ সুইসাইড বলে এই কেসের রিপোর্ট বানিয়ে দেয়।
কারণ পুলিশ মনে করে কিছুদিন পর যেহেতু ইন্দুর বিয়ে হওয়ার কথা ছিল, সেহেতু ইন্দু হয়তো এই বিয়েতে রাজি ছিল না, তাই পরিবারের চাপে সে হয়তো সুইসাইড করেছে। কিন্তু ইন্দুর বাবা কোনোভাবেই এটা মানতে রাজি ছিল না যে তার মেয়ে সুইসাইড করেছে, কারণ ইন্দুর সম্মতিতেই এই বিয়ে হচ্ছিল। এই বিয়ের জন্য পরিবারের কেউই ইন্দুকে কোনো প্রেশার দেয়নি। তাই ইন্দুর বাবা সেই ব্রিজের কাছে আবার যায় যেখানে ইন্দুর ডেড বডি পাওয়া গিয়েছিল। ইন্দুর বাবা সেখানে গিয়ে এমন একটি কথা জানতে পারে যার কারণে এই কেসের আসল সত্যতা সবার সামনে আসে। ব্রিজের কাছে গিয়ে সেখানকার মজদুরদের কাছে জিজ্ঞাসা করে তারা এই ঘটনার ব্যাপারে কেউ কিছু দেখেছে কিনা বা কেউ কিছু জানে কিনা। তখন একজন মজদুর বলে সেই রাতে সে ব্রিজের কাছেই ঘুমাচ্ছিল, কিন্তু যখন ট্রেন আসে তখন ট্রেনের শব্দে তার ঘুম ভেঙে যায়। তখন সে দেখে ট্রেনের থেকে কিছু একটা পড়ে ব্রিজের সাথে বাড়ি খেয়ে সোজা পানিতে পড়ে যায়, এবং সে দেখে ট্রেনের গেটের কাছে কেউ একজন দাঁড়িয়ে আছে। এই কথা শোনার পরই ইন্দুর বাবা সোজা হাইকোর্টে চলে যায় এবং এই কেস আরও একবার তদন্ত করার জন্য স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের কাছে দেওয়া হয়। এবার ক্রাইম ব্রাঞ্চ নতুন করে আবার এই কেসের তদন্ত শুরু করে। ক্রাইম ব্রাঞ্চ ইন্দুর পোস্টমর্টেম রিপোর্ট আরও একবার যাচাই করে দেখে যে ইন্দুর মাথার পিছনে চোট লেগেছিল। এখানেই তাদের সন্দেহ হয় যে ইন্দু যদি নিজে থেকে নদীতে ঝাঁপ দেয় তাহলে মাথার পিছনে চোট লাগার কোনো সম্ভাবনা নেই, হতে পারে তাকে কেউ ধাক্কা মেরেছিল, এই জন্যই তার মাথার পিছনে আঘাত লেগেছে। এই সন্দেহ থেকে ক্রাইম ব্রাঞ্চ এই কেসে এগোতে থাকে এবং ট্রাভেল এজেন্ট পর্যন্ত পৌঁছে যায়। আর এখান থেকেই জানতে পারে যে ওই দিন রাতে ইন্দুর সাথে সুভাষ নামের একটি ছেলেরও টিকিট বুক করা ছিল। তখনই ক্রাইম ব্রাঞ্চ সুভাষের বাসায় চলে যায় এবং ইন্দুর ব্যাপারে সুভাষকে জিজ্ঞাসাবাদ শুরু করে। সুভাষ তখন বলে ইন্দুর ব্যাপারে সে কিছুই জানে না, ইন্দু শুধুমাত্র তার ভালো বন্ধু ছিল। কিন্তু পুলিশ যখন সন্দেহর বশে সুভাষের ল্যাপটপ চেক করে, তখন সুভাষের ল্যাপটপে ইন্দু আর সুভাষের কিছু প্রাইভেট ছবি খুঁজে পায়। এটা দেখার পরই পুলিশ দ্রুত সুভাষকে গ্রেপ্তার করে। এরপর সুভাষ কান্না করতে করতে ওই রাতের সব ঘটনা খুলে বলে। সুভাষ বলে, আমি ইন্দুকে ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিলাম, কারণ ইন্দু আমাকে বিয়ে করতে রাজি ছিল না। কিন্তু ইন্দুকে আমি খুব ভালোবাসতাম এবং তাকে বিয়ে করতে চেয়েছিলাম। একটা ভালোবাসা দুজনের জীবনই নষ্ট করে দিল। ইন্দু চিরদিনের মতো দুনিয়া থেকে বিদায় নিল, আর সুভাষ স্বাভাবিক সুন্দর জীবন ছেড়ে কারাগারে গেল। তো এই সত্য ঘটনাটি সম্পর্কে আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অ্যান্ড শেয়ার করতে পারেন। তো আজ এখানেই শেষ করছি, আবার ফিরবো কোনো এক মর্মান্তিক অপরাধের গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সুরক্ষিত থাকবেন। আল্লাহ হাফিজ।